যা অসম্ভব তাও সম্ভব হয়, যা অসহ্য তাও সহ্য হয়। না হলে মহেন্দ্র সংসারে সে রাত্রে সেদিন কাটত না। বিনোদিনীকে প্রস্তুত হয়ে থাকতে পরামর্শ দিয়ে মহেন্দ্র রাত্রেই একটা পত্র লিখেছিল। সেই পত্র ডাকযোগে সকালে মহেন্দ্র বাড়িতে পৌঁছল। আশা তখন শয্যাগত। বেহারা চিঠি হাতে করে এসে বলল, মা জি, চিঠি। আশার হৃৎপিণ্ডে রক্ত ধক করে ঘা দিল। এক পলকের মধ্যে সহস্র আশ্বাস ও আশঙ্কা একসঙ্গে তার বুকে বেজে উঠল। তাড়াতাড়ি মাথা তুলে চিঠিখানা নিয়ে দেখল মহেন্দ্রের হাতের অক্ষরে বিনোদিনীর নাম। তৎক্ষণাৎ তার মাথা বালিশের উপর পড়ে গেল। কোনো কথা না বলে আশা সে চিঠি বেহারার হাতে ফিরিয়ে দিল। বেহারা জিজ্ঞাসা করল, চিঠি কাকে দিতে হবে? আশা বলল, জানি না। রাত তখন 8টা হবে। মহেন্দ্র তাড়াতাড়ি ঝড়ের মতো বিনোদিনীর ঘরের সামনে এসে উপস্থিত হলো। দেখলো ঘরে আলো নেই, সমস্ত অন্ধকার। পকেট থেকে একটা দেশালাইয়ের বাক্স বের করে দেশালাই ধরালো। দেখলো ঘর শূন্য, বিনোদিনী নেই, তার জিনিসপত্র নেই। দক্ষিণের বারান্দায় গিয়ে দেখলো বারান্দা নির্জন। ডাকলো, বিনোদ। কোনো উত্তর এলো না। নির্বোধ, আমি নির্বোধ। তখনই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই মা বিনোদিনীকে এমন গঞ্জনা দিয়েছেন যে সে ঘরে টিকতে পারেনি। সেই কল্পনা মাত্র মনে উদয় হতেই তা নিশ্চয় সত্য বলে তার মনে বিশ্বাস হলো। মহেন্দ্র অধীর হয়ে তৎক্ষণাৎ মার ঘরে গেল। সে ঘরেও আলো নেই, কিন্তু রাজলক্ষ্মী বিছানায় শুয়ে আছেন, তা অন্ধকারেও লক্ষ্য হলো। মহেন্দ্র একেবারে রুষ্টস্বরে বলে উঠল, মা, তোমরা বিনোদিনীকে কি বলেছ? রাজলক্ষ্মী বললেন, কিছুই বলিনি। মহেন্দ্র, তবে সে কোথায় গেছে? রাজলক্ষ্মী, আমি জানি না। মহেন্দ্র অবিশ্বাসের স্বরে বলল, তুমি জানো না? আচ্ছা, আমি তার সন্ধানে চললাম। সে যেখানেই থাক, আমি তাকে বের করবই। বলে মহেন্দ্র চলে গেল। রাজলক্ষ্মী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে তার পেছন পেছন চলতে চলতে বলতে লাগলো, মহিন, যাস না মহিন, ফিরে আয়, আমার একটা কথা শুনে যা। মহেন্দ্র এক নিঃশ্বাসে ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল। মুহূর্ত পরেই ফিরে এসে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, বউ ঠাকুরানী কোথায় গিয়েছেন? দারোয়ান বলল, আমাদের বলে যাননি, আমরা কিছুই জানি না। মহেন্দ্র গর্জিত ভর্ৎসনার স্বরে বলল, জানো না? দারোয়ান করজোড়ে বলল, না মহারাজ, জানি না। মহেন্দ্র মনে মনে স্থির করল, মা এদের শিখিয়ে দিয়েছেন। বলল, আচ্ছা, তা হোক। মহানগরীর রাজপথে গ্যাসালোক বিদ্ধ সন্ধ্যান্ধকারে বরফওয়ালা তখন বরফ ও তপসি মাছ হাঁকছিল। কলরব ক্ষুব্ধ জনতার মধ্যে মহেন্দ্র প্রবেশ করল এবং অদৃশ্য হয়ে গেল। বিহারী একলা নিজেকে নিয়ে অন্ধকার রাত্রে কখনো ধ্যান করতে বসে না। কোনো কালেই বিহারী নিজের কাছে নিজেকে আলোচ্য বিষয় করেনি। সে পড়াশোনা, কাজকর্ম, বন্ধু বান্ধব, লোকজন নিয়েই থাকত। চারিদিকে সংসারকে সে নিজের চেয়ে প্রাধান্য দিয়ে আনন্দে ছিল। কিন্তু হঠাৎ একদিন প্রবল আঘাতে তার চারিদিক যেন বিশ্লিষ্ট হয়ে পড়ে গেল। প্রলয়ের অন্ধকারে অপ্রভেদী বেদনার গিরিশৃঙ্গে নিজেকে একলা নিয়ে দাঁড়াতে হলো। সেই থেকে নিজের নির্জন সঙ্গকে সে ভয় করতে আরম্ভ করেছে। জোর করে নিজের ঘাড়ে কাঁধ চাপিয়ে এই সঙ্গীটিকে সে কোনো মতেই অবকাশ দিতে চায় না। কিন্তু আজ নিজের সেই অন্তর্বাসীকে বিহারী কোনো মতেই ঠেলে রাখতে পারল না। কাল বিনোদিনীকে বিহারী দেশে পৌঁছে দিয়ে এসেছে। তারপর থেকে সে যে কোনো কাজে, যে কোনো লোকের সঙ্গেই আছে, তার গুহাশায়ী বেদনাতুর হৃদয় তাকে নিজের নিগূঢ় নির্জনতার দিকে অবিশ্রামে আকর্ষণ করছে। শ্রান্তি ও অবসাদে আজ বিহারীকে পরাস্ত করল। রাত্রি তখন 9টা হবে। বিহারীর গৃহের সম্মুখবর্তী দক্ষিণের ছাদের উপর দিনান্তরাম্য গ্রীষ্মের বাতাস উতালা হয়ে উঠেছে।
বিহারী চন্দ্রোদয়হীন অন্ধকারে ছাদে একখানি কেদারা নিয়ে বসে আছে। বালক বসন্তকে আজ সন্ধ্যাবেলা এসে পড়ায়নি, সকাল সকাল তাকে বিদায় করে দিয়েছে। আজ সান্ত্বনার জন্য, সঙ্গের জন্য, তার চিরাভ্যস্ত প্রীতি সুধা স্নিগ্ধ পূর্বজীবনের জন্য তার হৃদয় যেন মাতৃপরিত্যক্ত শিশুর মতো বিশ্বের অন্ধকারের মধ্যে দুই বাহু তুলে কাকে খুঁজে বেড়াচ্ছে। আজ তার দৃঢ়তা, তার কঠোর সংযমের বাঁধ কোথায় ভেঙে গেছে। যাদের কথা ভাববে না পণ করেছিল, সমস্ত হৃদয় তাদের দিকে ছুটেছে। আজ আর পথ রোধ করবার লেশ মাত্র বল নেই। মহেন্দ্রের সঙ্গে বাল্যকালে প্রণয় থেকে সেই প্রণয়ের অবসান পর্যন্ত সমস্ত কথা, সে যে সুদীর্ঘ কাহিনী নানা বর্ণে চিত্রিত, জলে স্থলে পর্বতে নদীতে বিভক্ত মানচিত্রের মতো তার মনের মধ্যে গুটানো ছিল, বিহারী প্রসারিত করে ধরল। যে ক্ষুদ্র জগৎটুকুর উপর সে তার জীবনের প্রতিষ্ঠা করেছিল, তা কোনখানে কোন দুর্গ্রহের সঙ্গে সংঘাত পেল, তাই সে মনে করে দেখতে লাগলো। প্রথমে বাইরে থেকে কে এলো? সূর্যাস্তকালের করুণ রক্তিম ছটায় আভাসিত আশার লজ্জামণ্ডিত তরুণ মুখখানি অন্ধকারে অঙ্কিত হয়ে উঠল। তার সঙ্গে সঙ্গে মঙ্গল উৎসবের পূর্ণ শঙ্খধ্বনি তার কানে বাজতে লাগল। এই শুভগ্রহ অদৃষ্টাকাশের অজ্ঞাত প্রান্ত থেকে এসে দুই বন্ধুর মাঝখানে দাঁড়ালো। একটু যেন বিচ্ছেদ আনলো। কোথা থেকে এমন একটি গূঢ় বেদনা এনে উপস্থিত করলো, যা মুখে বলবার নয়, যা মনেও লালন করতে নেই। কিন্তু তবু এই বিচ্ছেদ, এই বেদনা অপূর্ব স্নেহরঞ্জিত মাধুর্য রশ্মি দ্বারা আচ্ছন্ন পরিপূর্ণ হয়ে রইল। তারপরে যে শনি গ্রহের উদয় হলো, বন্ধুর প্রণয়, দম্পতির প্রেম, গৃহের শান্তি ও পবিত্রতা একেবারে ছারখার করে দিল। বিহারীর প্রবল ঘৃণায় সেই বিনোদিনীকে সমস্ত অন্তঃকরণের সঙ্গে সুদূরে ঠেলে ফেলতে চেষ্টা করল। কিন্তু এ কি আশ্চর্য! আঘাত যেন অত্যন্ত মৃদু হয়ে গেল, তাকে যেন স্পর্শ করল না। সেই পরমা সুন্দরী প্রহেলিকা, তার দুর্ভেদ্য রহস্যপূর্ণ ঘন কৃষ্ণ অনিমেষ দৃষ্টি নিয়ে কৃষ্ণপক্ষের অন্ধকারে বিহারীর সম্মুখে স্থির হয়ে দাঁড়ালো। গ্রীষ্মরাত্রির উচ্ছ্বসিত দক্ষিণ বাতাস তারই ঘন নিঃশ্বাসের মতো বিহারীর গায়ে এসে পড়তে লাগলো। ধীরে ধীরে সে পলকহীন, চক্ষুর জ্বালাময়ী দীপ্তি ম্লান হয়ে আসতে লাগলো। সেই তৃষা শুষ্ক খর দৃষ্টি অশ্রুজলে সিক্ত স্নিগ্ধ হয়ে গভীর ভাবরসে দেখতে দেখতে পরিপ্লুত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে সেই মূর্তি বিহারীর পায়ের কাছে পড়ে তার দুই জান প্রাণপণ বলে বক্ষে চেপে ধরল। তারপরে সে একটি অপরূপ মায়ালতার মতো নিমেষের মধ্যেই বিহারীকে বেষ্টন করে বেড়ে উঠে সদ্য বিকশিত সুগন্ধি পুষ্পমঞ্জরি তুল্য একখানি চুম্বনোন্মুখ মুখ বিহারীর ওষ্ঠের নিকট এনে উপনীত করল। বিহারী চক্ষু বুঝে সেই কল্পমূর্তিকে স্মৃতিলোক থেকে নির্বাসিত করে দেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মতেই তাকে আঘাত করতে যেন তার হাত উঠল না। একটি অসম্পূর্ণ ব্যাকুল চুম্বন তার মুখের কাছে আসন্ন হয়ে রইল, পুলকে তাকে আবিষ্ট করে তুলল। বিহারী ছাদের নির্জন অন্ধকারে আর থাকতে পারল না। আর কোনো দিকে মন দেবার জন্য সে তাড়াতাড়ি দীপালোকিত ঘরের মধ্যে এসে প্রবেশ করল। কোণে টিপাইয়ের উপর রেশমের ঢাকা দেওয়া একখানি বাঁধানো ফটোগ্রাফ ছিল। বিহারী ঢাকা খুলে সেই ছবিটি ঘরের মাঝখানে আলোর নিচে নিয়ে এলো, কোলের উপর রেখে দেখতে লাগলো। ছবিটি মহেন্দ্র ও আশার বিবাহের অনতিকাল পরেই যুগল মূর্তি। ছবির পশ্চাতে মহেন্দ্র নিজের অক্ষরে মহিন্দা এবং আশা সহস্তে আশা এই নামটুকু লিখে দিয়েছিল। ছবির মধ্যে সেই নবপরিণয়ের মধুর দিনটি আর ঘুচল না। মহেন্দ্র চৌকিতে বসে আছে, তার মুখে নূতন বিবাহের একটি নবীন সরস ভাবাবেশ। পাশে আশা দাঁড়িয়ে। ছবিওয়ালা তাকে মাথায় ঘোমটা দিতে দেয়নি, তাই তার মুখ হতে লজ্জাটুকু খসাতে পারেনি।
আজ মহেন্দ্র তার পার্শ্বচরী আশাকে কাঁদিয়ে কত দূরে চলে যাচ্ছে, কিন্তু জড় ছবি মহেন্দ্রের মুখ থেকে নবীন প্রেমের একটি রেখাও বদল হতে দেয়নি। কিছু না বুঝে মূঢ়ভাবে অদৃষ্টের পরিহাসকে স্থায়ী করে রেখেছে। এই ছবিখানি কোলে নিয়ে বিহারী বিনোদিনীকে ধিক্কারের দ্বারা সুদূরে নির্বাসিত করতে চাইল, কিন্তু বিনোদিনী সেই প্রেমে কাতর যৌবনে কোমল বাহু দুটি বিহারীর জানু চেপে রইল। বিহারী মনে মনে বলল, এমন সুন্দর প্রেমের সংসার ছারখার করে দিলি। কিন্তু বিনোদিনীর সেই ঊর্ধ্বক্ষিপ্ত ব্যাকুল মুখের চুম্বন নিবেদন তাকে নীরবে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, সমস্ত জগতের মধ্যে আমি তোমাকে বরণ করেছি। কিন্তু এই কি জবাব হলো? এই কথাই কি একটি ভগ্ন সংসারের নিদারুণ আত্মস্বরকে ঢাকতে পারে? পিশাচি, পিশাচি। বিহারী এটা কি পুরো ভৎসনা করে বলল, না এর সঙ্গে একটুখানি আদরের সুর এসেও মিশল? যে মুহূর্তে বিহারী তার সমস্ত জীবনের সমস্ত প্রেমের দাবি থেকে বঞ্চিত হয়ে একেবারে নিঃস্ব ভিখারির মতো পথে এসে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে ভিখারি কি এমন অযাচিত অজস্র প্রেমের উপহার সমস্ত হৃদয়ের সঙ্গে উপেক্ষা করে ফেলে দিতে পারে? এর তুলনায় বিহারী কি পেয়েছে? এতদিন পর্যন্ত সমস্ত জীবন উৎসর্গ করে সে কেবল প্রেম ভাণ্ডারের খুদকোড়ো ভিক্ষা করছিল। প্রেমের অন্নপূর্ণা সোনার থালা ভরে আজ একা তারই জন্য যে ভোজ পাঠিয়েছেন, হতভাগ্য কিসের দ্বিধায় তা হতে নিজেকে বঞ্চিত করবে? ছবি কোলে নিয়ে এইরকম নানা কথা যখন সে এক মনে আলোচনা করছিল, এমন সময় পাশে শব্দ শুনে চমকিয়ে দেখল মহেন্দ্র এসেছে। চকিত হয়ে দাঁড়িয়ে উঠতেই কোল থেকে ছবিখানা নিচে কার্পেটের উপর পড়ে গেল। বিহারী তা লক্ষ্য করল না। মহেন্দ্র একেবারেই বলে উঠল, বিনোদিনী কোথায়? বিহারী মহেন্দ্রের কাছে অগ্রসর হয়ে তার হাত ধরে বলল, মহিন্দা, একটু বসো ভাই, সকল কথার আলোচনা করা যাচ্ছে। মহেন্দ্র বলল, আমার বসবার এবং আলোচনা করবার সময় নেই, বলো বিনোদিনী কোথায়? বিহারী বলল, তুমি যে প্রশ্নটি জিজ্ঞাসা করছো এক কথায় তার উত্তর দেওয়া চলে না, একটু তোমাকে স্থির হয়ে বসতে হবে। মহেন্দ্র বলল, উপদেশ দেবে? সেসব উপদেশের কথা আমি শিশুকালেই পড়েছি। বিহারী, না, উপদেশ দেবার অধিকার ও ক্ষমতা আমার নেই। মহেন্দ্র, ভৎসনা করবে? আমি জানি আমি পাষণ্ড, আমি নরাধম, কিন্তু তুমি যা বলতে চাও তা সবই। কিন্তু এই কথা এই, তুমি জানো কি না বিনোদিনী কোথায়? বিহারী, জানি। মহেন্দ্র, আমাকে বলবে কি না? বিহারী, না। মহেন্দ্র, বলতেই হবে। তুমি তাকে চুরি করে এনে লুকিয়ে রেখেছ, সে আমার, তাকে ফিরিয়ে দাও। বিহারী ক্ষণকাল স্তব্ধ হয়ে রইল, তারপর দৃঢ় স্বরে বলল, সে তোমার নয়, আমি তাকে চুরি করে আনিনি, সে নিজে আমার কাছে এসে ধরা দিয়েছে। মহেন্দ্র গর্জন করে উঠল, মিথ্যে কথা! এই বলে পার্শ্ববর্তী ঘরের রুদ্ধদ্বারে আঘাত দিতে দিতে উচ্চস্বরে ডাকল, বিনোদ, বিনোদ! ঘরের ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে বলে উঠল, ভয় নেই বিনোদ, আমি মহেন্দ্র, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব, কেউ তোমাকে বন্ধ করে রাখতে পারবে না। বলে মহেন্দ্র সবলে দ্বারে ধাক্কা দিতেই দ্বার খুলে গেল। ভিতরে ছুটে গিয়ে দেখলো ঘরে অন্ধকার। অস্ফুট ছায়ার মতো দেখতে পেল বিছানায় কে যেন ভয়ে আড়ষ্ট হয়ে অব্যক্ত শব্দ করে বালিশ চেপে ধরল। বিহারী তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে বসন্তকে বিছানা থেকে কোলে তুলে সান্ত্বনার স্বরে বলতে লাগলো, ভয় নেই বসন্ত, ভয় নেই, কোনো ভয় নেই। মহেন্দ্র তখন দ্রুত পদে বের হয়ে বাড়ির সমস্ত ঘর দেখে এলো। যখন বিহারী এলো তখনও বসন্ত ভয়ের আবেগে থেকে থেকে কেঁদে উঠছিল।
বিহারী তার ঘরে আলো জ্বেলে তাকে বিছানায় শুইয়ে গায়ে হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুম পাড়াবার চেষ্টা করছিল। মহেন্দ্র এসে বলল, বিনোদিনীকে কোথায় রেখেছ? বিহারী বলল, মহিন্দা, গোল করো না। তুমি অকারণে এই বালককে যেরূপ ভয় পাইয়ে দিয়েছ, এর অসুখ করতে পারে। আমি বলছি, বিনোদিনীর খবরে তোমার কোনো প্রয়োজন নেই। মহেন্দ্র বলল, সাধু মহাত্মা, ধর্মের আদর্শ খাড়া করো না। আমার স্ত্রীর এই ছবি কোলে করে রাত্রে কোন দেবতার ধ্যানে কোন পুণ্যমন্ত্র জাপ করছিলে? ভণ্ড! বলে ছবিখানা মহেন্দ্র ভূমিতে ফেলে জুতো শুদ্ধ পা দিয়ে তার কাঁচ চূর্ণ চূর্ণ করল এবং প্রতিমূর্তিটি নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে বিহারী গায়ের উপর ফেলে দিল। তার মত্ততা দেখে বসন্ত আবার ভয় কেঁদে উঠল। বিহারীর কণ্ঠ রুদ্ধ প্রায় হয়ে এলো। দ্বারের কাছে হস্ত নির্দেশ করে বলল, যাও। মহেন্দ্র ঝড়ের বেগে বের হয়ে চলে গেল।